এখন সে কিভাবে দিচ্ছে আমি জানি না, কারণ এখনো বাংলাদেশে সিঙ্গারা একটা খালি আরেকটা ফ্রি দেওয়ার বিধান আছে না? পার্থক্য হচ্ছে সিঙ্গারাওয়ালা একটা সিঙ্গারা ফ্রি দেয়, হয়তো এইভাবে একটা মোটরসাইকেল ফ্রি দিতে চাইছে, সাইজে একটু বড়। নাহলে একটা কিনলে আরেকটা ফ্রি দেওয়ার বিধান আমি এখনো এই রোজার মাসেও পাবেন ইনশাল্লাহ। কিনলে টুপি একটা কিনলে একটা ফ্রি, পাঞ্জাবি একটা কিনলে একটা ফ্রি। এখন যার যার অবস্থান থেকে তার ক্ষমতা অনুযায়ী ফ্রি দিচ্ছে। এটা হইতে পারে যে ইভালি তার যে ক্ষমতা সেটা কতটুকু জাস্টিফাই করে অফার করতেছে, এটা ইভালির সাথে আলাপ করলে বুঝবে। এটা আমার দেখার বিষয় না, আমি ইভালি নিয়ে কথা বলতে এখানে দাঁড়াইনি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিছি। এবং দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পড়ুয়া শিক্ষক, পড়ুয়া বলছি এই জন্য, ওই যে বললাম যে রবি ঠাকুর বলছে পড়লেই শিক্ষিত হওয়া যায় না, একজন পড়ুয়া শিক্ষক বলতেছেন এগুলো সব পঞ্জি স্কিম। এই যে সাথে সাথে সে বলে হলো এই সমস্ত ইভেলি, ডেস্টিনি, হলমার্ক সব হলো আপনার কি, এখন হলমার্ক করে কিন্তু ইয়ে বানাই দিচ্ছে, পঞ্জি স্কিম বানাই দিচ্ছে। হলমার্ক বেচারা সে লোন নিচ্ছে, লোনের করাপশনে জেলে গেছে, সেগুলো ধারে কাছে নয়। সে গার্মেন্টসের ব্যবসা করে, সে কতগুলো ফেক এলসি জমা দিয়া ব্যাংকের থেকে টাকা উঠেছে, আর সে হয়ে গেছে পঞ্জি স্কিম। মানে যা পারতেছে তাই বলতেছে, ওই যে রাজাকার, দেখা হইলেই রাজাকার। আপনি জানেন বাংলাদেশে এমন লোকেরও রাজাকার বলা হয়েছে যার জন্ম হচ্ছে 1971 সালের পরে। তাহলে সে রাজাকার হয়েছে কিভাবে ভাই? এই জন্য বলতেছি যে আজকে যে এমএলএম কে যে পঞ্জি স্কিম বলা হচ্ছে, একেবারে মূর্খতার মতো ভাষা, মূর্খের মতো ভাষা, না বুঝে না শুনে। আবার বলার সময় এটাও জুড়ে দেয় এই সমস্ত পঞ্জি স্কিম নেটওয়ার্ক মার্কেটিং হইতে সাবধান থাকিবেন। আরে বাবা, পঞ্জি স্কিম আর নেটওয়ার্ক মার্কেটিং এক হলো? এক নয়। যারা এই অপরাধগুলো করছেন, যারা এই অন্যায়গুলো করছেন, দয়া করে এইসব ব্যাপারে সচেতন থাকেন। এগুলার ভবিষ্যতে এই ধরনের শব্দ উচ্চারণ করেন না। যে জিনিস বুঝেন না সেটা নিয়ে চুপ থাকেন, বুঝার চেষ্টা করেন, পরে কাজে দিবে, অনেক কাজে দিবে। অন্তত মানুষকে ভবিষ্যতে আর আপনি গালি দিতে হবে না ভুল কথা বলে, ঠিক আছে? তাই এখন আমি এমএলএম পঞ্জি স্কিম নিয়ে একটু শরীরটা আপনাদের একটু হালকা করলাম আর কি, টেনশনে থাকেন না। আসি ডেস্টিনির ব্যাপারে। ডেস্টিনি এখন যেহেতু আজ বলছি যে আমি তো বেশিক্ষণ কথা বলার আসলে সুযোগ পাবো না, আমি গুরুত্বপূর্ণ কথা আগে চলে যাই। ডেস্টিনি যে ব্যবসা করেছে সেই ব্যবসাটা ছিল ডাইরেক্ট সেলিং। একটু আগে আমার সহযোগী একজন বলে গেছে যে ডেস্টিনি ব্যবসা করতো ডাইরেক্ট মার্কেটিং, আসলে ডাইরেক্ট সেলিং। আমি বলবো ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং বললে আরো বেশি অ্যাকুরেট হয়। আমরা ডাইরেক্ট সেলিং ব্যবসা করতাম। ডাইরেক্ট সেলিং এর মধ্যে যেই সিস্টেমটার সাথে ডেস্টিনির মিল একটু বেশি, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। ডেস্টিনি কখনোই এমএলএম কোম্পানি নয়, কারণ এমএলএম কোম্পানি সম্বন্ধে আমি যতটুকু পড়ছি সেটার সাথে ডেস্টিনির 10% মিল আছে কিনা সন্দেহ এমএলএম কোম্পানির সাথে। নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে হয়তো 30-40% মিল থাকতে পারে। তো আপনি বলবেন তারা ডেস্টিনি কি সিস্টেম বিজনেস করে? ডেস্টিনি শতভাগ ডাইরেক্ট সেলিং এ বিজনেস করে, এবং এই ডাইরেক্ট সেলিং এর যে প্ল্যাটফর্মটা, এটা একান্তই ডেস্টিনির নিজস্ব বানানো, ডেভেলপ করা, এবং এটা ধীরে ধীরে ডেভেলপ হয়েছে, একদিনে ডেভেলপ হয়নি। 2000 সাল থেকে শুরু করে ধীরে ধীরে ডেভেলপ হয়েছে। এখনো এটার ডেভেলপমেন্ট চলছে, এবং এটার R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এখনো চলতেছে। সুতরাং পৃথিবীর কোনো কোম্পানির সাথে ডেস্টিনির মার্কেটিং প্ল্যান মেলানো যাবে না। তাই হুট করে ডেস্টিনিকে রাজাকার বলার আর খামাখা বোকামি করেন না। এটা রাজাকার বলতে বুঝাচ্ছি আর কি, পঞ্জি আর কি। এটা পঞ্জি কোম্পানি না, এটা স্কিমও না। আমরা পণ্য বিক্রি করি, পণ্যের উপরে যা লাভ হয় সেই লাভের টাকাটা আমরা বিভিন্ন স্তরে, ওই যে বললাম স্তরে বন্টন করি। এই জন্য আমাদেরকে পার্টলি এমএলএম বলা যাবে, ওই যে কমিশন বন্টন করার অভ্যাসের কারণে। যেহেতু আমরা কমিশনটা স্তরে স্তরে বন্টন করি, এই জন্য ডেস্টিনিকে কখনো কখনো এমএলএম বললে আপত্তি করবো না। কিন্তু শুধু এইটুকুর জন্য এমএলএম বললে আবার কিন্তু অন্যায় করা হয়ে যাবে। ডেস্টিনি আরো বড় কোম্পানি, এত ছোট কোম্পানি না। বলবেন কি বলেন আপনি? আমি হ্যাঁ, এমএলএম কোম্পানি ডেস্টিনির চেয়ে আরো অনেক ছোট। এত ছোট কোম্পানির আমরা বিজনেস করি না। এখন ডেস্টিনি কি করত? ডেস্টিনি সত্যিকার অর্থে কিন্তু পণ্য বিপণন করে পণ্যের উপরে যা লাভ হইতো, লাভের একটা অংশ আপনাদেরকে স্তরে স্তরে ভাগ করে দিয়ে দিত। এটা ছিল ডেস্টিনি ব্যবসা। এই পর্যন্ত ডেস্টিনি নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যাটা তৈরি হয়েছে অন্য জায়গায়।
ডেস্টিনি যখন তৃতীয় পক্ষের পণ্য এবং সেটা বিবরণ করতে গেছে তখনই ঝামেলার মধ্যে ফেলানো হচ্ছে। এটা কিন্তু আর্টিকেল অফ মেমোরেন্ডামে পরিষ্কার লেখা আছে যে এই কোম্পানি চাইলে অন্য কোম্পানির কমিশন এজেন্ট হিসাবে কাজ করতে পারবে। দয়া করে আপনারা আমাদের আর্টিকেল মেমোরেন্ডাম, আপনি কেন, আপনি যে কোনো কোম্পানির আর্টিকেল মেমোরেন্ডাম গেলে শেষের দিকে যে 2-3টা ক্লজ আছে দেখবেন কথা লেখা আছে যে এই কোম্পানি অন্য কোম্পানির জন্য কমিশন এজেন্ট হিসাবে কাজ করতে পারবে। তো তখন আমরা উত্তর দিছি, ভাই আমরা তো কমিশন এজেন্ট হিসাবে কাজ করতে পারবো, আর্টিকেল মেমোরেন্ডামে লেখা আছে। বলে তাই নাকি, কই দেখি তো। যাকে দেখা যে লেখা আছে, বলো ও কিন্তু এটা তো আপনাদের বিনিয়োগকারীরা জানে না। বলছি কে জানে না? বলে যে বিনিয়োগকারীরা আপনার কাছে বিনিয়োগ করছে তারা তো এটা যে লেখা আছে জানে না। আপনি কথাটা তাদের কাছে লুকাইছেন। তো আমি সেই লুকানোর মানে এই যে এটা লেখা আছে এটার আদলে যে আপনি ট্রি প্ল্যান্টেশনের সাথে এবং সমিতির সাথে চুক্তি করছেন, সেই চুক্তি কি বিনিয়োগকারীদেরকে দেখাইছেন? আমি বিনিয়োগকারী তো অনেক, 17 লক্ষ। এদেরকে এই এগ্রিমেন্ট দেখাইতে গেলে দেখছেন আপনি 1 মিনিট করে হইলেও 17 লক্ষ মিনিট লাগবে। কোন আপনি এদেরকে দেখান নাই, আপনি গোপনে চুক্তি করছেন, তাদেরকে অন্ধকারে রেখে চুক্তি করছেন, তারা জানে না। তাদের কেউ একজন এসে অভিযোগ করছে, না করে নাই। তো আপনি কিভাবে জানছেন? আমি জানি এটা আপনি এই কাজে করছেন, এদেরকে দেখান। আমাদের বিরুদ্ধে অভিযোগ এজাহারে আছে সাধারণ বিনিয়োগকারীদেরকে অবহিত না করিয়া গোপনে 2টি চুক্তি সম্পাদন করিয়াছে। এইটা একটা বড় ফৌজদারি অপরাধ বাইর করছে। এখানে সম্মানিত কোনো আইনজীবী যদি থাকেন আপনি বুঝতে পারতেছেন আমি কি কথা বলতেছি, উনি বুঝবেন আমি কিভাবে ফৌজদারি অপরাধ করছি। আমি সাধারণ বিনিয়োগকারীরা অন্ধকারে রেখা 2 কোম্পানির প্রধানরা মিলে চুক্তি করছে, যে চুক্তির বিষয়বস্তু সাধারণ বিনিয়োগকারীরা জানে না, তাই এখানে একটা অনেক বড় ফৌজদারি অপরাধ হয়ে গেছে। তো সেই ফৌজদারি অপরাধের নাম কি? চিটিং, প্রতারণা। ভেরি গুড। তো আপনি প্রতারণা হলে আমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দিয়ে মামলা করতেন, সেটা না করে মানি লন্ডারিং করছেন কেন? কয় প্রতারণার মামলা তো সাজা বেশি হয় না, 2 বছর হয়। এই জন্য যেহেতু প্রতারণার মামলায় সাজা হয় 2 বছর, তাই উনি প্রতারণার ধারণা দিয়ে মানি লন্ডারিং ঢুকাই দিচ্ছে। তা আমি ধরলাম তাহলে মানি লন্ডারিং এখানে জন্ম নিল কিভাবে? যেহেতু প্রতারণা করিয়া অর্থ উপার্জন করা হয়েছে, সে অর্থ পরবর্তীকালে আপনাদের অ্যাকাউন্টে গেছে, সেখান থেকে কর্মচারীর অ্যাকাউন্টে গেছে, সেখান থেকে এই অ্যাকাউন্টে গেছে। আমি থামেন, আরো একটা অ্যাকাউন্টে টাকা গেছে। কোথায়? আমি এরপরে এনবিআর এর অ্যাকাউন্টে গেছে, সেখান থেকে দুদকের অ্যাকাউন্ট গেছে, দুদকের অ্যাকাউন্ট থেকে মোজার আলীর অ্যাকাউন্টে গেছে। এভাবে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর হয়েছে। তার মানে তার মানে আপনিও মানি লন্ডারিং এ অভিযুক্ত আসামি। কারণ এই লন্ডারিং এর টাকা লন্ডার হইতে হইতে আপনার বেতন পর্যন্ত গেছে। না আপনাদের টাকা আমার বেতনে আসে না, আমি প্রমাণ করেন যে যায় নাই। আমাদের লন্ডার কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে যায়নি, প্রমাণ করেন। আর এই লন্ডার কিন্তু টাকা ঘুরতে 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 রফিকুল আমিনের বেতন হিসাবে ঢুকছে, এটাও প্রমাণ করেন। পারেন? তাহলে লন্ডারিংটা কিভাবে সে খালি জাম করতে করতে গেছে এইভাবে। আমি জানেন আপনি একজনকে কিন্তু আসামি করেন নাই। কাকে? আমি এনবিআর কে, রাজস্ব বিভাগকে। কেন? তারে তো 410 কোটি টাকা দিছি, লন্ডারিং এর টাকা ভাগ সেও পাইছে। আরো আছে কিন্তু আমরা প্রায় 17 লক্ষ ডিস্ট্রিবিউটরদেরকে কমিশন দিছি, এদের একটারও আসামি করেন নাই। আমি বলছি আরো আছে, থামেন। কে? আমি 3000 কর্মকর্তাকে বেতন দিছি, এরাও লন্ডারিং এর মধ্যে আছে। জজ সাহেব কিন্তু জিজ্ঞাসা করছে যে আসলে তো এতগুলো লোকেরা আপনি আসামি করেন নাই কেন? তাহলে তো আদালত ভরে যাবে। তাদের উদ্দেশ্য কিন্তু মানি লন্ডারিং ধরা না, প্রতারক ধরা না। তাদের উদ্দেশ্য হচ্ছে রফিকুল আমিন, হোসেন, জেনারেল হারুনকে ধরবে। এই 3 জনকে তারা ধরবে। আর বাকিগুলো কিন্তু খামাখা ওই ইত্যাদি দিয়ে নাম বাড়ানোর জন্য বাকি আসামি দিচ্ছে। বাকি আসামিদের প্রতি তাদের কোনো আগ্রহ নাই, যে কারণে খেয়াল করেন বাকিদেরকে ধরার চেষ্টাও করে নাই 3 জনের পরে। বাকিরা যারা সারেন্ডার করছে বিভিন্ন দুর্ঘটনায় তারা হয়ে গেছে, আপনার অ্যারেস্ট হয়ে গেছে। কেমন? এখন এই হলো আমরা কিভাবে মানি লন্ডারিং করছি। তো আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা মহামান্য হাইকোর্টে গেলে ট্রায়াল করলে ইনশাল্লাহ এটার সুবিচার পাবো। কেন বাবু? আমি বিশ্বাস করি বর্তমান সরকার উনি বিচার বান্ধব সরকার, বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। আর সবচেয়ে আমার যে জিনিসটা বেশি ভালো লাগছে, আমি মার্বেলাস লাভ দিয়েছি যখন আমি টিভিতে দেখতেছি
বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা যখন বলছে আজকে থেকে আপনাদের সবার মুখ খুলে দিলাম, আমার বিরুদ্ধে যত খুশি সমালোচনা লেখেন বলেন। আমার এত ভালো লাগছে ওনার এই ডায়লগ, আমি দিচ্ছি এবার তাহলে ভিঙ্গু, এবার আমরা বোধহয় কথা বলতে পারবো, বাকশক্তি ফেরত আসছে আমাদের। তাহলে বুঝতে হবে উনি কিন্তু সংবাদ সমালোচনা বান্ধব সরকারও বটে। তাই আমরা অবশ্যই ওনার কাছে একটা স্মারকলিপি নিয়ে সময় মতো হাজির হব, জয়া বলবো যে আমাদেরকে এইভাবে অত্যাচার করা হয়েছে, ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত, আমাদের ব্যবসা বন্ধ করে দিছে, আমরা উদ্যোগটা তৈরি করি, আমাদের ক্ষতি হয়েছে, জনাব মাননীয় উপদেষ্টা আপনি আমাদের এই বিচারটুকু, ন্যায় বিচারটুকু করে দেন। এটা আমরা আবেদন করি। এটা গেল এখন বিচারের ব্যাপার। এবার আসি বিনিয়োগকারীদের টাকা ফেরতের ব্যাপার। বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা কিন্তু ডেস্টিনির আছে। কারণ কি, আমরা তো কোনো টাকা নষ্ট করি নাই রে ভাই, নষ্টই করি নাই। কি করছি শুনেন, শুরু করি ট্রি প্ল্যান্টেশন দিয়ে। ট্রি প্ল্যান্টেশনে তো আমরা 2200-2300 কোটি টাকা কালেকশন করছি কাগজপত্রে, কিন্তু বাস্তবে কিন্তু আরো কম কালেকশন করছি। কারণ আমরা ট্রি প্ল্যান্টেশনে দেখবেন যাদেরকে আমরা মানি রিসিট দিচ্ছি 10,000 টাকা, সেখানে খেয়াল করে দেখবেন লেখা আছে আপনাকে 5,000 টাকা লোন দেওয়া হয়েছে। সেই 5,000 টাকা আপনি 100 টাকা করে কিস্তিতে শোধ করবেন যখন মাল্টিপারপাস আপনাকে ডাকবে। এরকম বহু লোকের মানি রিসিট দেওয়া হয়েছে যিনি প্রকৃতই 10,000 টাকার প্যাকেজ কিনছে, কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা পে করছে আমার 5,000 টাকা। শুধু অল্প কিছু লোক পুরো 10,000 টাকা পে করছে। সেই ক্ষেত্রে আমরা দেখছি কাগজপত্রে আমরা 2300 কোটি টাকার মানি রিসিট দিল, টাকা রিসিভ করছি 1200 কোটি টাকা, কিন্তু আমাদের নামে মামলা করছে কিন্তু 2300 কোটি টাকা। খেয়াল করেন, বলার পরে দেখাইছি যে দেখেন এইসব টাকা কালেকশন হয়নি, না 2300 কোটি টাকা ঢুকিয়ে দিছে। এখন 2300 কোটি টাকা কি আমার কাছে 2300 কোটি রয়েছে, এটা নিতে তো খরচ হয়েছে, কর্মচারী বেতন দিছি, আরে ভাই ব্যাংক ইন্টারেস্ট হলে ব্যাংকের সার্ভিস চার্জ হলেও তো দিছি, তারপর কমিশন দিছি 700 কোটি টাকার উপরে। এগুলা কোনোটাই মাইনাস করে নাই, সব মাইনাস না করে না, এগুলা শোনার সময় নাই, পুরোটাই মানি লন্ডারিং হয়েছে। এগুলো কিভাবে ট্রি প্ল্যান্টেশনে মানি লন্ডারিং হয়েছে। এখন এই টাকা ফেরত দেওয়ার উপায় কি? কথা তো ছিল আপনাদেরকে আমরা লাভ সহ দেবো, সেখানে আবার বলছে আপনি তো লাইব্রেরি তৈরি করছেন 10,000 কোটি টাকা। আমি বললাম সেটা কিভাবে? বলে এই যে দেখেন লাভ দিবেন কইছেন 2200 কোটি টাকার লাভ দিবেন কইছেন, যে হারাই সেটা আপনাকে 24 সালের মধ্যে, 23 সালের মধ্যে, 22 সালের মধ্যে, শুরু হবে আর কি 20, 22, 23, 24 এরকম আপনাকে সব মিলিয়ে প্রায় 10,000 কোটি টাকার লভ্যাংশ সহ দিতে হবে। তা আমি বলছি ঠিক আছে ভাই, আমার ব্যবসা আপনি বন্ধ করে দিলেন, গাছগুলা কাটায় দিলেন লোকাল দুর্বৃত্ত দিয়া, এরপর আমার কি ঠেকা পড়ছে 24 সালে যে আমি তারা লাভ দেবো? কেন লাভ দিবেন না কেন? আমি সে লাভ দেবো না এই জন্য কারণ আপনি আমার চুলার মধ্যে পানি ঢেলে দিচ্ছেন, রান্নার মধ্যে, আমি লাভ দিতে বাধ্য না। তখন জজ সাহেব কিছু না, উনি লাভ দিতে তো বাধ্য না, কারণ ওনার তো ব্যবসায় বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর কোনো কথা বলতে পারবো না। ঠিক আছে আপনি অরিজিনাল ফেরত দেন, সমস্যা কি? তো আমি সে অরিজিনাল ফেরত দেওয়ার জন্য বলে দেন, আমি ফেরত দিয়ে দিই না, এটা আগে দেখতে হবে। কারণ তার চিন্তা হলে কি অরিজিনাল ফেরত দিলে তো আবার ব্যবসা শুরু হয়ে যাচ্ছে। তাহলে আমি ধরলাম যে এটার কি হবে। আচ্ছা, এখন আমরা কিভাবে ফেরত দেবো সেই কথায় আসি। আমাদের রায় যখন দিছে, রায়ের সময় আমাদের সবাই টাকা পয়সা সরকারের অনুরোধ করে বাজেয়াপ্ত করে দিছে। কিরে বাবা টাকা দিচ্ছেন আপনি, টাকা দিছি আমি, এই টাকার মালিক হচ্ছি আমি আর আপনারা, নাকি? তো সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করতেছে কেন? আমি তো ব্যাংকের টাকা নেইনি, আমি তো সরকারের টাকাও নেইনি। তো এইটা কোন দেশি বিড়ালের পিঠা ভাগ বান্দর করতেছে। বান্দরের কাছে 2 বিড়াল মিলে একটা পিঠা নিয়ে গেছে চুরি করে, ভাগ করে দেওয়ার জন্য কইছে আপনি মুরব্বি ভাগ করে দেন। বান্দর মাঝখান দিয়ে অর্ধেক করছে করে 2 পাল্লার মধ্যে দিয়ে দেয় কি একটা বেশি ভারী, তো যেটা বেশি ভারী সেখান থেকে টান দিয়ে একটু খাইছে। খাওয়ার পরে এটা একটু হালকা হয়ে গেছে, তখন দেখা যায় ওইটা বেশি ভারী, এবার ওখান থেকে নিয়ে একটু খাওয়া শুরু করছে। এই করতে করতে 2 সাইড থেকে কমতেছে, কিন্তু তখন বিড়াল বুঝে ফেলেছি যে আমরা তো ভুল জায়গায়। তখন বিড়াল খুব প্রশংসা করলো বান্দরের, মাননীয় বিচারক আপনি অনেক কষ্ট করছেন, পরিশ্রম করছেন, আমরা খুব খুশি, ধন্যবাদ, আমাদের পিঠা আপনারা ফেরত দেন, আমরা নিজেরা ভাগ করে নেব। তখন বান্দর বলতেছে আমি যে পরিশ্রম করছি এটা আপনি বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে এটা সার্ভিস চার্জ হিসেবে খেয়ে ফেলা। মানে এখন আমি গেছি আদালতের কাছে বিচার চাইতে, আদালত আমার পিঠাটা নিয়ে বান্দরে দিয়ে দিচ্ছে। আরে ভাই আপনি আমার টাকা ওনাকে দেন কেন?
আমি তো কোনো রাষ্ট্রীয় অপরাধ করি নাই, আমি তো যুদ্ধ অপরাধীও না, আমি তো রাষ্ট্রদ্রোহী কাজও করি নাই। তাহলে আমাদের এই যে আমার আর বিনিয়োগকারীদের টাকা আপনাকে এখতিয়ার দিচ্ছে কে ভাই? আমি তো এখন হাইকোর্টে যে আপনার বিরুদ্ধে ঘন্টা লাগাবো, বলবো যে নিচের আদালত আমার প্রতি জুলুম করছে। কারণ হাইকোর্টের নিয়ম হচ্ছে জজ কোর্ট যদি আপনার প্রতি জুলুম করছে আপনি সংক্ষুব্ধ হন, তাহলে আপনি যাবেন হাইকোর্টে। হাইকোর্ট যদি আপনার বিচার না করে আপনি সংক্ষুব্ধ হন, আপনি যাবেন আপিল বিভাগে। এই পর্যন্ত যাওয়ার রাস্তা আমার ইনশাল্লাহ আছে। এখন দেখেন আমাদের জিনিসগুলো সব বাজেয়াপ্ত করে সরকারও অনুকূলে করে দিয়েছে, ভুলও একবারও উচ্চারণ করে নাই যে বিনিয়োগকারীদের টাকা দেওয়ার ব্যবস্থা নেন বা উদ্যোগ নেন, লেখেও নাই। কারণ বিনিয়োগকারীদের টাকা দিতে বললে তখন আমি প্রশ্ন করবো আপনি তো সব নিয়ে গেছেন, কোথায় দেব? এই কথাটা চলে আসবে, এই জন্য আর বলেনি। আর না বলাতে আমি বিনিয়োগকারীদের টাকা দেওয়ার প্রস্তুতি নিতে পারতেছি না। তাই আমাকে যেটা করতে হয়েছে আমি সেটা করেছি। আমি অলরেডি মহামান্য হাইকোর্টে আপিল করেছি, আপিল অ্যাকসেপ্ট হয়েছে, দ্বন্দ্ব স্টপ করেছে, জরিমানা করে দিচ্ছে, স্টপ করে দিচ্ছে হাইকোর্ট। আর বলছে আপিল শুনানি হবে, নিচের কোর্ট থেকে সমস্ত রেকর্ড নিয়ে আসা হয়, যেটাকে ইংলিশে বলে LCR, লোয়ার কোর্ট রেকর্ড, সব তলব করছে। এখন আপিল ইনশাল্লাহ ঈদের পরে শুরু হবে। তখন আপনারা দেখবেন আপিলে যতদিন লাগে, এই আপিল থেকে একটা পর্যায়ে আমরা বলবো যে আমাদেরকে বিনিয়োগকারী টাকা ফেরত দেওয়ার জন্য ইন্টারিম একটা অর্ডার দিয়ে দেন, আমরা টাকাটা দেওয়া শুরু করি। আদালত যখন নির্দেশ দিবে আমরা প্রস্তুত আছি, কোনো চিন্তা করেন না, টাকা কোথাও নষ্ট হয়নি। এটা গেল হচ্ছে আপনার ট্রি প্ল্যান্টেশনের হিসাব। আর যেহেতু মাল্টিপারপাসের রায় হয়েছে আরো অনেক আগে, 2 বছর আগে, সেটা আমরা একদম আগে হয়েছি, সেটা আপিলও অ্যাকসেপ্ট হয়েছে, জরিমানাও বন্ধ হয়েছে, আমাকে জামিনও দিছে। এবং সেটা আমাদের শুধু ব্যাংক অ্যাকাউন্টটা আপিল অ্যাকসেপ্ট করে ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দিলে, সম্পত্তি ফেরত দিলে, সেটা আমরা যে কোনো সময় শুরু করে দিতে পারবো। যদি মনে করেন সেটা এই মাসে যদি পারমিশন দেয়, কথার